Hello and welcome to today's lecture. Today I am going to discuss about list of the terminologies regarding thermodynamics, and we are going to start with the work of expansion or pressure volume work. আমরা থার্মোডাইনামিক্সের যে সমস্ত বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি আমরা ইতিমধ্যে যে সমস্ত টার্মিনোলজিস নিয়ে আলোচনা করেছি সেগুলো হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্সকে বুঝতে সাহায্য করবে। আজকে আমরা এরকমই একটা গুরুত্বপূর্ণ টার্মিনোলজিস দিয়ে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ওয়ার্ক অফ এক্সপেনশন বা প্রেসার ভলিউম ওয়ার্ক। তো প্রেসার ভলিউম হচ্ছে যে প্রেসার এবং ভলিউমের গুণফলে যে ওয়ার্কটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রেসার ভলিউম ওয়ার্ক অথবা পিভি ওয়ার্ক অথবা এক্সপেনশন ওয়ার্ক। মূল জিনিসটা হলো যে একটা সিলিন্ডার আছে, ওই সিলিন্ডারের ভিতরে গ্যাস আছে, তার উপরে পিস্টন আছে। তো পিস্টন তো ভারী, সে চাবে হচ্ছে তার ওজনটাকে নিচের দিকে নামাবে, অর্থাৎ সে উপর থেকে নিচের দিকে নামতে চাবে। কিন্তু গ্যাসের নিজস্ব আয়তন আছে, ফলে গ্যাস একদম পুরোপুরি এখান থেকে বিলীন হবে না। ফলে উপর থেকে পিস্টন নিচে নামতে চাইলেও পিস্টনকে পুরোপুরি গ্যাস নামতে দিবে না। গ্যাস এই পিস্টনের উপরে চাপ প্রয়োগ করবে। আর গ্যাস যে পরিমাণ চাপ প্রয়োগ করে সেই চাপটাকে যদি মোকাবেলা করে পিস্টনকে নিচের দিকে নামাইতে হয়, তাহলে আমাদের বাইরে থেকে একটা চাপ প্রয়োগ করতে হবে। তো বাইরের চাপটাকে আমরা বলেছি পি এক্সটার্নাল, আর গ্যাসের যে চাপ পিস্টনের উপর কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে শুধু পি। তো গ্যাসের চাপটা হচ্ছে শুধু পিস্টনের উপর কাজ করছে নিচের থেকে উপরের দিকে। আর এই চাপটাকে নালিফাই করার জন্য বা নিষ্ক্রিয় করার জন্য বাইরে থেকে একটা চাপ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে পি এক্সটার্নাল। এখন গ্যাস যদি প্রসারিত হয় তাহলে কি হবে? গ্যাস এই বাইরের চাপ থাকার পরেও তখন কি করবে? এই পিস্টন তাকে গ্যাস প্রসারিত হওয়ার ফলে তার অবস্থান এই অবস্থান থেকে সরিয়ে উপরের দিকে নিয়ে যাবে। একটা সময় গিয়ে ধরা যাক পিস্টনটা এই অবস্থানে আসলো, তাহলে গ্যাস কি করলো? এই অবস্থান থেকে পিস্টনকে সরিয়ে যখন এই অবস্থানে নিয়ে গেল তখন প্রসারিত হলো। তো এই যে গ্যাস প্রসারিত হলো, প্রসারিত হওয়ার ভিতর দিয়ে পিস্টনের স্থান পরিবর্তন হলো এবং পিস্টনটা তার জায়গায় থাকার জন্য চেষ্টা করেছিল, কারণ পিস্টনের উপরে এক ধরনের বল সবসময় কাজ করে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তো গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেইনস্টে আমাদের গ্যাস কাজ করে পিস্টনকে সরিয়ে দিল। কিভাবে সরালো? যখন গ্যাসটা এক্সপ্যান্ড করলো। তো গ্যাসের এক্সপ্যানশনের ফলে আমরা যে কাজটা পাই তাকে বলা হয় এক্সপ্যানশন ওয়ার্ক। তো চলেন আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। তো এখানে বলা হচ্ছে, ইন এলিমেন্টারি থার্মোডাইনামিক্স the only type of work generally considered is the work done in expansion or compression of a gas. প্রাথমিক থার্মোডাইনামিক্সের শুধুমাত্র যেই কাজটাকে ধর্তব্য হয় সেটা হলো গ্যাসের সংকোচন বা প্রসারণের সময় সংগঠিত কাজ। দিস ইজ নোন অ্যাজ প্রেসার ভলিউম ওয়ার্ক অর পিভি ওয়ার্ক অর এক্সপানশন ওয়ার্ক। এর নাম হচ্ছে প্রেসার ভলিউম ওয়ার্ক, পিভি ওয়ার্ক অথবা এক্সপানশন ওয়ার্ক। লেট আস প্রথমে এবার হচ্ছে আমরা ডেরিভেশন করি। লেট আস কনসিডার এ গ্যাস কন্টেইনড ইন এ সিলিন্ডার ফিটেড উইথ এ ফ্রিকশনলেস পিস্টন। মনে করি একটা গ্যাস একটা সিলিন্ডারের ভিতরে আবদ্ধ আছে এবং সেই সিলিন্ডারের ভিতরে একটা ঘর্ষণবিহীন পিস্টন আছে। এটাকে বলা হয় পিস্টন। এই পিস্টনটা সিলিন্ডারের সাথে কোনো ঘর্ষণ হয় না। তো গ্যাসটা ওপরে পিস্টন যখন থাকবে তখন গ্যাস পিস্টন চেষ্টা করবে গ্যাসকে সংকুচিত করার জন্য, কারণ পিস্টন ভারী নিচের দিকে নামবে। কিন্তু গ্যাসের মলিকুল সেই কাজটা করতে দিবে না, কারণ গ্যাসের মলিকুলেরও নিজস্ব একটা আয়তন আছে। ফলে কি হবে? গ্যাস এই পিস্টনের উপরে চাপ প্রয়োগ করবে। আর চাপ কি হলো? চাপ হলো ফোর্স পার ইউনিট এরিয়া, অর্থাৎ একক আয়তনের উপর প্রযুক্ত বল। সেজন্য এখানে কি বলা হচ্ছে? দ্য প্রেসার, দ্যাট মিনস ফোর্স পার ইউনিট এরিয়া অফ দ্য গ্যাস পি এক্সার্টস এ ফোর্স অন দ্য পিস্টন। গ্যাসের যে চাপ সেটা হচ্ছে পিস্টনের উপরে একটা বল প্রয়োগ করে। দিস ক্যান বি ব্যালেন্সড বাই অ্যাপ্লাইং অ্যান ইকুয়াল বাট অপোজিট প্রেসার ফ্রম আউটসাইড অন দ্য পিস্টন। গ্যাসের এই চাপটাকে বাইরের থেকে একটা সমান পরিমাণে বল প্রয়োগ করলে গ্যাসের এই চাপটাকে নালিফাই করা যাবে। ধরা যাক সেই চাপটা হচ্ছে পি এক্সটার্নাল। লেট দিস বি ডেজিগনেটেড অ্যাজ পি এক্সটার্নাল। এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো গ্যাসের চাপ হলো পি, বাইরে থেকে যে চাপ প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে পি এক্সটার্নাল।
আমরা এখানে প্রেসার ভলিউম ওয়ার্কে যেই প্রেসারটা কনসিডার করব সেটা হলো শুধুমাত্র বাইরে থেকে প্রদত্ত এই চাপ পি এক্সটার্নাল। গ্যাসের চাপ পি কে আমরা এখানে ধরব না। এখন আমরা পদার্থবিজ্ঞানের সূত্র মতে জানি যখন কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা হয় এবং বস্তুটা একটা জায়গা বল প্রয়োগের ফলে তার জায়গার পরিবর্তন হয়, অর্থাৎ সে কিছুটা দূরত্ব অতিক্রম করে, তখন সেটাকে আমরা বলি কাজ। যেহেতু পিস্টনের উপরে গ্যাস চাপ প্রয়োগ করলো এবং সেই চাপটা আসলে ফোর্স পার ইউনিট এরিয়া ছিল, সেখানে বলও ছিল এবং পিস্টন তার জায়গা পরিবর্তন করলো। ধরা যাক সে হচ্ছে এই অবস্থান থেকে মুভ করে এই অবস্থানে যাওয়ার সময় এল দূরত্ব অতিক্রম করলো। তাহলে সে জায়গা পরিবর্তন করলো। সুতরাং এখানে কিছু কাজ হলো। তো কাজটা আসলে কি হলো? বল এবং দূরত্বের গুণফল। তো এখন যদি পিস্টনের উপরে প্রযুক্ত বল F থাকে, ছোট হাতের F হয় এবং দূরত্ব L হয়, তাহলে কাজ হবে কি? F এবং L এর গুণফলের সমান। তো কি বলা হচ্ছে? If the gas expands at constant pressure, যদি গ্যাসটা একটা স্থির চাপে প্রসারিত হওয়ার সুযোগ পায়, the piston would move say through a distance L, এবং পিস্টনটা এই চাপে যখন গ্যাসটা প্রসারিত হলো তখন তো পিস্টনটা জায়গা পরিবর্তন করলো এবং দূরত্বটা হচ্ছে L. We know that work is equal to force into distance by definition. আমরা জানি যে সংজ্ঞা মোতাবেক আমরা জানি হচ্ছে কাজ হলো দূরত্ব এবং বলের গুণফল। তাহলে কাজ কি হবে? W is equal to F into L. এখন আমরা এটাও জানি যে বল বা প্রেসার এর ভিতরে একটা সম্পর্ক আছে। তাহলে প্রেসারকে কি বলা হয়েছিল? ফোর্স পার ইউনিট এরিয়া। যেখানে লেখা আছে ফোর্স পার ইউনিট এরিয়া। তার মানে ফোর্সকে যদি F ধরি আর ইউনিট এরিয়া পার ইউনিট এরিয়া মানে প্রতি বর্গ এককে কতটুকু চাপ প্রয়োগ করা হয়। এই ইকুয়েশন থেকে আমরা যদি বলি F তাহলে কি? ফোর্স হচ্ছে প্রেসার মাল্টিপ্লাইড বাই এরিয়া। আর এখানে প্রেসার বলতে কি হবে? প্রেসার বলতে হচ্ছে এক্সটার্নাল প্রেসার। প্রেসার হচ্ছে এক্সটার্নাল প্রেসার ইনটু এরিয়া। তাহলে ফোর্সের একটা ভ্যালু আমরা পেলাম, সেটা হচ্ছে P external into area. তাহলে আমরা যদি ১ নম্বর ইকুয়েশনে ফোর্সের এই ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমরা নতুন একটা ইকুয়েশন পাবো। তো চলেন আমরা এটাকে ওই ইকুয়েশনে বসিয়ে দিই। বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দেওয়ার পরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে W is equal to P external into A into L. এ হচ্ছে এরিয়া, এরিয়া মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আর এল হচ্ছে উচ্চতা। তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটার গুণফলকে আমরা বলি হচ্ছে ভলিউম। তাহলে এখানে ভলিউমের জায়গায় ডেল ভি কেন লেখা হলো? কারণ গ্যাসটা যখন এই অবস্থানে ছিল তার একটা ভলিউম ছিল। গ্যাস যখন এক্সপ্যান্ড করলো, পিস্টনকে উপরের দিকে নিয়ে গেল, তো নতুন একটা ভলিউম হবে। তো দুই ভলিউমের যে পার্থক্য, অর্থাৎ এল দূরত্ব অতিক্রম করার কারণে নতুন একটা ভলিউম পাওয়া গেছে, সেটা হচ্ছে ভলিউমের পার্থক্য। কেন ভলিউমের পার্থক্য? কারণ এল দূরত্বটার আগে একটা গ্যাসের ভলিউম ছিল আর এল দূরত্বের পরে একটা ভলিউম হয়েছে, সুতরাং এল দূরত্বটা একটা নির্দিষ্ট ভলিউমের পার্থক্যকে ইন্ডিকেট করে। সুতরাং এটা হচ্ছে শুধু ভলিউম না, এটা হচ্ছে ভলিউমের পার্থক্য। সুতরাং আমরা এর আগে ডেল শব্দটা বসিয়ে দিয়েছি। তার মানে W is equal to P external into del V। আচ্ছা, এখন ডেল ভিটা কি? Where del V is the increase in the volume of the gas. গ্যাসটা যে এক্সপ্যানশন করলো, এক্সপ্যানশন করে তার যে ভলিউম বাড়লো, ডেল ভি সেই ভলিউমটাকে ইন্ডিকেট করছে। সিন্স দ্য সিস্টেম হেয়ার গ্যাস is doing work on the surrounding, that means piston, therefore it bears a negative sign. যেহেতু এখানে গ্যাস হলো সিস্টেম এবং সেই গ্যাসটা সারাউন্ডিং অর্থাৎ পিস্টনের উপর কাজ করলো, সুতরাং এখানে গ্যাস কর্তৃক কাজ হওয়ার কারণে থার্মোডাইনামিক্সের একটা সাইন কনভেনশন আছে, সেই কনভেনশন অনুসারে এখানে সাইন হবে নেগেটিভ। W is equal to minus P external into del V. The work done in compression of a gas can also be calculated. আমরা তো দেখলাম গ্যাস প্রসারিত হওয়ার সময় কিরকম কাজ করে, তো গ্যাস সংকুচিত বা কম্প্রেস হওয়ার সময় কিরকম কাজ করে সেটাও ক্যালকুলেট করা যাবে। এবং বুঝতে পারছেন যে প্রসারিত হওয়া অবস্থায় যেহেতু মাইনাস সাইন আছে, সংকুচিত হওয়ার সময় একই পরিমাণ কাজ করবে কিন্তু সেখানে সাইন হবে হচ্ছে প্লাস। সেই ক্ষেত্রে গ্যাস কাজ করবে না, সেক্ষেত্রে গ্যাসের উপর কাজ করা হবে। In that case, the piston will move down and the sign of the work will be positive. এবং সেক্ষেত্রে পিস্টন হচ্ছে উপর থেকে নিচের দিকে আসবে এবং সেক্ষেত্রে আমাদের সাইনটা হবে হচ্ছে পজিটিভ। তো এই ছিল হচ্ছে ওয়ার্ক অফ এক্সপেনশন। এখন আমরা দেখব ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র।
তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে বিভিন্নজন বিভিন্নভাবে প্রকাশ করে থাকেন এবং এটার ইকুয়েশনও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবেন আপনারা। সবগুলোই ঠিক। যেহেতু আমরা এটার ফিজিক্স নিয়ে খুব বেশি গভীরে যাচ্ছি না, কাজেই এটার গভীরে আমরাও যাব না। আমরা যখন প্রাথমিকে ছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল যে শক্তির নিত্যতা সূত্র নামে একটা সূত্র আছে। অর্থাৎ শক্তির সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাই হচ্ছে সেই শক্তির নিত্যতার সূত্র। তখন আমাদেরকে বলা হয়েছিল যেমন বিদ্যুৎ শক্তি থেকে আলো হয়, আলো শক্তি থেকে বিভিন্ন রকম শক্তি পাওয়া যায়। এই আলো আবার হচ্ছে তাপ শক্তিতে রূপান্তরিত হয় ইত্যাদি, ইত্যাদি। তো সেই সেই যে পড়াশোনা ছিল বা যে তখন আমরা যা জেনেছিলাম সেটাকেই এখন আমরা একটু ইংলিশে জানবো। তো কি বলা হচ্ছে? The first law of thermodynamics is in fact an application of broad principle known as the law of conservation of energy to the thermodynamic system. তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা মূলত হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি বা শক্তি বা শক্তির নিত্যতা সূত্রেরই একটা বড় একটা রূপ। এবং এর স্টেটমেন্ট কি? বললাম অনেকগুলো স্টেটমেন্ট আছে। তাহলে প্রথম স্টেটমেন্টটা দেখি। The total energy of an isolated system remains constant though it may change from one form to another. একটা আইসোলেটেড সিস্টেমের যদি এক রূপ থেকে অন্য রূপ পরিবর্তিত হয় তাহলে তার টোটাল এনার্জির কোনো পরিবর্তন হয় না। এক রূপ থেকে অন্য রূপে একটা আইসোলেটেড সিস্টেম পরিবর্তিত হলেও তার মোট বা সম্মিলিত এনার্জির পরিমাণটা ঠিক থাকে। যেমন ধরা যাক একটা সিস্টেম আছে যে সেই সিস্টেমের একটা স্টেট হলো এ এবং এ যে সিস্টেম তার ইন্টারনাল এনার্জি হচ্ছে ইএ। ইন্টারনাল এনার্জি হলো যে একটা সিস্টেমের সম্মিলিত যত রকম এনার্জি থাকতে পারে, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, সবগুলো এনার্জির যোগফলকে বলা হয় ইন্টারনাল এনার্জি। তো এ সিস্টেমের ইন্টারনাল এনার্জি হচ্ছে ইএ এবং আরেকটা স্টেট আছে ওই সিস্টেমে, সেটা হলো বি। এ থেকে বি তে ওই সিস্টেমটা চেঞ্জ হলো। এটা একটা প্রসেস। তো বি তে যখন এই সিস্টেমটা চলে গেল তখন বি স্টেটে তার ইন্টারনাল এনার্জি হচ্ছে ইবি। তাহলে এই যে দুইটা স্টেটের মধ্যে যখন পরিবর্তন হলো তখন তাদের ইন্টারনাল এনার্জিরও পরিবর্তন হবে। ইন্টারনাল এনার্জির পরিবর্তন কি হবে? ফাইনাল স্টেট minus initial state, that means the energy of the final state minus the internal energy of the initial state, এবং সেটাকে আমরা বলি হচ্ছে del E। এখন এই যে এনার্জিটা পরিবর্তন হলো সে পরিবর্তনটা কিন্তু আসলে এমনি এমনি হবে না। ফাইনাল স্টেটে যে গেল সেটাও এমনি এমনি যায়নি। কেন গেল? হয়তোবা সেখানে কোনো হিট সাপ্লাই দেওয়া হয়েছে অথবা সেখানে কোনো মেকানিক্যাল কাজ করা হয়েছে। এই কাজ বা হিটের কারণেই তখন এই স্টেটটা এ ফর্ম থেকে বি ফর্মে চেঞ্জ হয়েছে। তো যদি ওই সিস্টেমে কিউ পরিমাণে এনার্জি সাপ্লাই দেওয়া হয় এবং সেখানে ডাব্লু পরিমাণ কাজ পাওয়া যায়, তাহলে ডেল এর ভ্যালু কার সমান হবে? ডেল এর ভ্যালু হবে কিউ মাইনাস ডাব্লু সমান, যেখানে কিউ হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ হিট সাপ্লাই টু দ্য সিস্টেম এবং ডাব্লু হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তো এই কথাগুলোকে ইংলিশে কি বলা হচ্ছে? When a system is changed from state A to state B, it undergoes a change in the internal energy from EA to EB. যখন একটা সিস্টেম এ থেকে বি স্টেটে যায় তখন তার ইন্টারনাল এনার্জি পরিবর্তিত হয়। Thus we can write del E is equal to EB minus EN. This energy change is brought about by the evolution or absorption of heat and or by work done by the system. তো এই যে এনার্জির পরিবর্তন হলো সেটা কিভাবে আসলো? হয়তোবা হিট অ্যাবজর্ব করার মাধ্যমে আসলো কিংবা হিট ইভলভ করার মাধ্যমে আসলো অথবা সিস্টেম কর্তৃক কোনো কাজ সম্পাদন করার ভিতর দিয়ে এই পরিবর্তনটা আসলো। বিকজ দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম মাস্ট রিমেন কনস্ট্যান্ট। যেহেতু আমরা বলেইছি যে সিস্টেমের এক স্টেট থেকে অন্য স্টেটে পরিবর্তিত হলেও টোটাল এনার্জি সবসময় ঠিক থাকে। Therefore we can write the mathematical statement of the first law as del E is equal to Q minus W. সুতরাং আমরা ফার্স্ট লকে লিখতে পারি হচ্ছে এটা। এখানে ডেল ই হচ্ছে কিউ এবং ডাব্লুর যে পার্থক্য তার সমান। তো এই ইকুয়েশন দেখে আমরা নতুন করে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে বলতে পারি। সেটা কি? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স মে অলসো বি স্টার্টেড অ্যাজ দ্য নেট এনার্জি চেঞ্জ। নেট এনার্জি চেঞ্জ বলতে কি বোঝাইছে এখানে? এই যে ডেল ই, দ্য নেট এনার্জি চেঞ্জ অফ এ ক্লোজ সিস্টেম। কিছুক্ষণ আগে ছিল কিন্তু আইসোলেটেড সিস্টেম, এখন নতুন সংজ্ঞায় কি আসলো? ক্লোজড সিস্টেম আসলো।
is equal to the heat transfer to the system, heat transfer to the system হচ্ছে Q minus, এটা হচ্ছে minus the work done by the system, work done by the system হচ্ছে W। তাহলে কি হলো, the net energy change of a closed system is equal to the heat transfer to the system minus the work done by the system। এখন আমরা এর আগে প্রেসার ভলিউম ওয়ার্ক থেকে দেখেছিলাম যে W is equal to P del V, W is equal to P del V। তাহলে আমরা 1 নম্বর ইকুয়েশনে এই W এর পরিবর্তে P del V কে বসিয়ে দিতে পারি। চলেন আমরা সেটাকে বসিয়ে দিই। তো বসিয়ে দেওয়ার পরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে del E is equal to Q minus P del V. As the gas expands against an applied constant pressure P by volume del V, the total mechanical work done is given by the equation W is equal to P del V। তাহলে টোটালটা হচ্ছে del E মানে ইন্টারনাল এনার্জির পরিবর্তনটা হচ্ছে Q minus P del V, প্রেসার ভলিউম ওয়ার্ক এবং Q এর যে পার্থক্য তার সমান। এখন আমরা দেখব এনথালপি অফ এ সিস্টেম। এনথালপি শব্দটা এসেছে গ্রিক শব্দ এনথালপিয়েন থেকে, যার মানে হচ্ছে টু হিট বা উত্তপ্ত করা, এবং এনথালপিকে ক্যাপিটাল লেটার এস দিয়ে প্রকাশ করা হয় এবং এটা হচ্ছে একটা বিশেষ একটা বৈশিষ্ট্য, এবং এনথালপির ভ্যালুটা পাওয়া যায় ইন্টারনাল এনার্জি এবং পিভি প্রোডাক্টের যোগফল থেকে। তো কেন এনথালপিকে নিয়ে আসা হলো সে সম্পর্কে প্রথমে বলা হচ্ছে, in order to study the heat change for reactions taking place at constant pressure and constant temperature, chemists have introduced a new term called enthalpy and is represented by the symbol capital letter H। তো বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট চাপে যখন একটা কেমিক্যাল রিঅ্যাকশন ঘটে তখন সেই কেমিক্যাল রিঅ্যাকশনের হিট চেঞ্জ সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার জন্য বলার জন্য রসায়নবিদগণ নতুন একটা টার্ম নিয়ে এসেছেন, যেটাকে আমরা বলতেছি এনথালপি, এবং সেটাকে প্রকাশ করা হয় এইচ দিয়ে। এনথালপির ডেফিনিশনটা কি? The enthalpy of a system is defined as the sum of the internal energy E plus the product of its pressure P and volume। এনথালপি হচ্ছে যে একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি এর সাথে প্রেসার এবং ভলিউমের যে গুণফল, সেটা গুণফলটাকে ইন্টারনাল এনার্জির সাথে যোগ করলে যা হবে সেটা হবে তার এনথালপি। এনথালপির অপর নাম হচ্ছে হিট কন্টেন্ট, where E is the internal energy, P is the pressure, V is the volume of the system, and enthalpy is also called heat content। তো হিট অফ এ সিস্টেম বা এনথালপি অফ এ সিস্টেম একই অর্থ বহন করে। তো এখন আমরা দেখব চেঞ্জ ইন এনথালপি, এনথালপির পরিবর্তন। এনথালপির পরিবর্তনটা কখন হবে? যখন একটা সিস্টেম একটা ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাবে, তখন তার ইনিশিয়াল স্টেটের এনথালপি এবং ফাইনাল স্টেটের এনথালপির পার্থক্য থেকে এনথালপির চেঞ্জটা পাওয়া যাবে। এনথালপির চেঞ্জকে আমরা del H দিয়ে প্রকাশ করে থাকি এবং বলা হচ্ছে if del H be the difference of enthalpy of a system from the initial state H1 to the final state H2, then change in enthalpy is equal to H2 minus H1। যদি একটা সিস্টেমের ফাইনাল এনথালপি হচ্ছে H2 হয় এবং ইনিশিয়াল এনথালপি হচ্ছে H1 হয়, তাহলে এই দুইটার পার্থক্য হবে হচ্ছে চেঞ্জ ইন এনথালপি, এবং সেটা হবে del H, এবং সেটা হবে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো ফাইনাল হচ্ছে H2 এর যে ভ্যালু সেটা কোথা থেকে পাওয়া যাবে? ইন্টারনাল এনার্জি এবং পিভি প্রোডাক্ট থেকে পাওয়া যাবে। তাহলে H2 এর জন্য কি হবে? E2 প্লাস P2 V2। H1 এর জন্য কি হবে? H1 এর জন্য হবে E1 P1 V1। তো H1 এবং H2 এর ভ্যালু এখান থেকে পাওয়া যাবে। এরপরে E2 যে দুটো আছে, E2 এবং E1 কে একত্রে করলাম, তাহলে E2 E1 পাওয়া গেল, এবং P2 V2 কে একত্রিত করলে P2 V2 P1 V2 সেটাকে আলাদা করে নিলাম, তাহলে পাওয়া গেল। তাহলে E2 E1 সমান হবে হচ্ছে del E1, এবং del P2 V2 P1 V1 হবে আসলে del PV। এখন এটা যদি একটা কনস্ট্যান্ট প্রেসারে সংঘটিত হয় এই পরিবর্তনটা, তাহলে কনস্ট্যান্ট প্রেসারে সংঘটিত হলে ভলিউমটা পরিবর্তিত হবে কিন্তু প্রেসার পরিবর্তন হবে না, সেক্ষেত্রে ডেল চিহ্নটা ভির আগে চলে আসবে। তো সেজন্য এখানে কি বলা হচ্ছে, if
pressure P is constant while the gas is expanding, we can write del H is equal to del E plus P del V. আচ্ছা, এর আগে আমরা জানলাম যে প্রেসার ভলিউম ওয়ার্ক থেকে জানতে পেরেছি যে প্রেসার ভলিউম ওয়ার্কে জানলাম যে W is equal to P del V, তাহলে P del V এর পরিবর্তে W বসাতে পারি, তাহলে del H is equal to del E plus P del V। এখান থেকে আমরা পাইলাম del H is equal to del E plus W। আবার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা জানছি যে del E সমান সমান Q minus W, তাহলে del E সমান সমান Q minus W যদি বসিয়ে দিই তাহলে W W কাটা যাবে, মানে যেটা হবে সেটা হচ্ছে Q minus W plus W, এবং সেখান থেকে W W কাটা যাবে কারণ একটা প্লাস একটা মাইনাস থাকবে, শুধুমাত্র Q। আর শুধুমাত্র Q কার জন্য থাকবে? শুধুমাত্র Q থাকবে শুধুমাত্র আমাদের del H এর জন্য। তো সেক্ষেত্রে আমাদের ফাইনালি কি আসবে? del H is equal to Q when change in state occurs at constant pressure। যদি নির্দিষ্ট চাপে একটা সিস্টেমের ওয়ান স্টেট থেকে অন্য একটা স্টেটে পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে del H is equal to Q হবে। এবং আমরা এটাকে কিভাবে প্রকাশ করি? del H is equal to QP। এই P হচ্ছে সাবস্ক্রিপ্ট P, মানে হচ্ছে Qটা হচ্ছে এরকম আর Pটা হচ্ছে তার পদদেশে থাকবে এরকম QP। এই P দিয়ে কনস্ট্যান্ট প্রেসার বোঝানো হচ্ছে। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারলাম যে যদি আমরা Qটা হচ্ছে আসলে হিট ট্রান্সফার টু দ্য সিস্টেম, একটা সিস্টেমে কি পরিমাণে হিট ট্রান্সফার করা হলো সেটা যদি মেজার করতে পারি তাহলে খুব সহজেই আমরা del H এর ভ্যালু তথা চেঞ্জ ইন এনথালপি এটা বের করতে পারবো। এই ছিল হচ্ছে এনথালপির সম্পর্কে কথা। এখন আমরা দেখব হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি। মোলার হিট ক্যাপাসিটি দেখার আগে প্রথমে আমরা দেখব হচ্ছে হিট ক্যাপাসিটি কাকে বলে সেটা। তো হিট ক্যাপাসিটি কাকে বলছে? যে যদি আপনার একটা সিস্টেমের 1 ইউনিট মাস সাবস্টেন্স তার তাপমাত্রা 1 ডিগ্রি কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, তাহলে যেই পরিমাণে হিট সে অ্যাবজর্ব করবে সেই হিটের পরিমাণটাকে বলা হচ্ছে হিট ক্যাপাসিটি। আর হিট ক্যাপাসিটি এর যদি 1 মোল সাবস্টেন্সের জন্য হয় তাহলে সেটা হবে মোলার হিট ক্যাপাসিটি। তাহলে শুরুতে আমরা দেখে নিই হিট ক্যাপাসিটি কি। Heat capacity of a system is the heat absorbed by unit mass in raising the temperature by 1 degree Celsius or 1 Kelvin at a specified temperature। একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা সিস্টেমের 1 ইউনিট মাস একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বাড়াইতে যে পরিমাণে হিট অ্যাবজর্ব করে সেটাকে বলা হয় ওই সিস্টেমের হিট ক্যাপাসিটি। এখন যদি একটা সিস্টেম তার তাপমাত্রা T1 থেকে T2 পরিমাণে বৃদ্ধি করার জন্য কিউ ক্যালোরি তাপ M মাস কর্তৃক শোষিত করে, তাহলে ওই সিস্টেমের হিট ক্যাপাসিটি হবে C is equal to Q by M multiplied by T2 minus T1। তার মানে কি, if Q calories is the heat absorbed by mass M and the temperature rises from T1 to T2, the heat capacity C is given by the expression this। তার মানে হচ্ছে যে কিউ পরিমাণ এম ভরের একটা সাবস্টেন্স একটা সিস্টেমে আছে, ওই সিস্টেমের একক ভর হচ্ছে এম, এবং সেই এম যদি T1 থেকে T2 পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে চাই, যেটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস হবে অথবা 1 কেলভিন হবে, সেই তাপমাত্রা বৃদ্ধির জন্য তাকে কিউ ক্যালোরি তাপ শোষণ করতে হয়। সেই ক্ষেত্রে তার মোলার হিট শুধু হিট ক্যাপাসিটি হবে এটা। এই সি হচ্ছে বড় হাতের অক্ষরে দেওয়া যায়, ছোট হাতের অক্ষরে দেওয়া যায়, যেকোনো একটা ইউজ করলে ভালো হয়। যদি এই যে এম যে ভরটা, সেই ভরটা যদি 1 মোলের সমান হয়, যেমন 18 গ্রাম যদি পানি হয় তাহলে 18 গ্রাম পানি সমান 1 মোল। কারণ ওই সিস্টেমের 18 গ্রাম পানি যদি কিউ ক্যালোরি তাপ শোষণ করে T1 থেকে T2 তে যায়, তাহলে তার তো হিট ক্যাপাসিটি হবে এইটা। আর আমরা জানি 18 গ্রাম পানি সমান 1 মোল। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এম এর ভ্যালু হবে হচ্ছে 1 মোল। তো এম এর ভ্যালু যদি 1 মোল হয় তাহলে সেটা আমরা এখানে বসিয়ে দিই। বসিয়ে দিলে কি হবে? C is equal to Q by T2 minus T1। T2 minus T1 মানে তাপমাত্রার পার্থক্য, এবং সেটাকে আমরা ডেল টি দিয়ে প্রকাশ করি, এবং আমরা জানি যে সেটার পার্থক্য হবে কি 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন। তো সি দ্বারা তাহলে কি প্রকাশ পেল? আলটিমেটলি C is equal to Q by T, এবং এটা দ্বারা প্রকাশ পেল হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি।
তাহলে মোলার হিট ক্যাপাসিটির সংজ্ঞা আমরা কিভাবে বলবো? সুন্দর করে লিখলে হবে, the molar heat capacity of a system is defined as the amount of heat required to raise the temperature of 1 mole of the substance by 1 Kelvin. একটা সিস্টেমের 1 মোল সাবস্টেন্সের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ শোষিত হয় তাকে বলা হয় ওই সিস্টেমের মোলার হিট ক্যাপাসিটি। Since the heat capacity C varies with temperature, its true value will be given as C is equal to dQ by dt. যেহেতু মোলার হিট ক্যাপাসিটির ভ্যালুটা আসলে ডিপেন্ড করে কত ডিগ্রি তাপমাত্রা চেঞ্জ করবে তার উপরে, আর তাপমাত্রা চেঞ্জটা ডিপেন্ড করে কি পরিমাণে হিট সেখানে সাপ্লাই করা হচ্ছে তার উপরে। সুতরাং C সমান হবে dQ by dt. dt মানে তো হচ্ছে টেম্পারেচারের চেঞ্জ, সেটা 1 ডিগ্রি হবে, এটা আমরা বুঝলাম। dQ কেন? কারণ যখন আমি তাকে Q ক্যালোরি সাপ্লাই করলাম, তার আগেও কিন্তু তার কিছু ক্যালোরি ছিল। ধরা যাক তার প্রথমে ক্যালোরি ছিল Q2, তারপরে আমি তাকে সাপ্লাই করলাম Q1 পরিমাণে। এই Q1 পরিমাণে সাপ্লাই করার কারণে তার টেম্পারেচার বাড়লো হচ্ছে 1 কেলভিন। তাহলে দুইটা ক্যালোরির যে পার্থক্য সেটা হবে কি? dQ। তাহলে dQ টা কি? Where dQ is a small quantity of heat absorbed by the system. তাহলে ওই সিস্টেম কতটুকু হিট অ্যাবজর্ব করলো সেটা হচ্ছে আমরা dQ থেকে জানতে পারি। তাহলে dQ হচ্ছে কতটুকু হিট অ্যাবজর্ব করলো তার পরিমাপ। এবং এই পরিমাণ তাপ শোষণ করে সে কি করবে? সে dt পরিমাণে তাপমাত্রা চেঞ্জ করবে। And after absorbing this heat, the system will produce a small temperature rise dt. ঠিক আছে? তাহলে জিনিসটাকে যদি ক্লিয়ার করে বলা যায় তাহলে এরকম হবে যে একটা সিস্টেমে তাপমাত্রা বাড়াইতে গেলে তাপমাত্রার পরিবর্তন হবে। তাপমাত্রার পরিমাণ হচ্ছে dt পরিমাণ। dt পরিমাণ তাপমাত্রা পরিবর্তন করতে গেলে তাকে কিছু পরিমাণে হিট সাপ্লাই করতে হবে। যে পরিমাণে হিট সাপ্লাই করতে হবে সেটা আগের যে হিট ছিল, পরের যে হিট সাপ্লাই করলাম, দুটার যে পার্থক্য, অতটুকু হিট ওই সিস্টেম শোষণ করে dt পরিমাণে তাপমাত্রা বাড়াবে। তাহলে যে পরিমাণে হিট ওই সিস্টেম অ্যাবজর্ব করবে সেটা হচ্ছে dQ, আর dQ পরিমাণে হিট অ্যাবজর্ব করে ওই সিস্টেমের তাপমাত্রা বাড়বে হচ্ছে dt পরিমাণ। Thus, the molar heat capacity may be defined as the ratio of the amount heat absorbed to the rise in temperature. তাহলে মোলার হিট ক্যাপাসিটিকে আমরা বলতে পারি যে কতটুকু তাপমাত্রা সাপ্লাই করা হলো, কতটুকু তাপ ওই সিস্টেম অ্যাবজর্ব করলো এবং কতটুকু তাপমাত্রা বাড়লো তার একটা রেশিও। ঠিক আছে? অথবা তার একটা হার। কতটুকু তাপ সাপ্লাই দিলাম আর কতটুকু তাপ সে বাড়াইলো। অর্থাৎ কতটুকু তাপ অ্যাবজর্ব করে কতটুকু তাপ বাড়াইলো, এটা হচ্ছে তার মোলার হিট ক্যাপাসিটি। এ হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি। এখন আমরা দেখব যে হিট ক্যাপাসিটির ইউনিট কি? হিট ক্যাপাসিটির এসআই ইউনিট হচ্ছে জুল পার কেলভিন পার মোল, এবং নরমালি হচ্ছে তার ইউনিট হচ্ছে ক্যালোরি পার কেলভিন পার মোল। তো মোলার হিট ক্যাপাসিটি আসলে দুই ধরনের হয়, মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার এবং মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম। মোলার হিট ক্যাপাসিটি কনস্ট্যান্ট প্রেসার এবং ভলিউমের ইকুয়েশন আমরা নির্ণয় করতে পারবো। তো প্রথমে আমরা থার্মোডাইনামিক্সের যে সূত্রগুলো কিছুক্ষণ আগে ডিরাইভ করলাম তার ভিতরে একটা সূত্র রিকল যদি করি, সেটা হচ্ছে আমাদের যে এনথালপির পরিবর্তন। এনথালপির পরিবর্তনটা কি ছিল? ডেল এইচ ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ই প্লাস ডেল এইচ ইজ সরি ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ই প্লাস পি ডেল ভি। এটা ছিল হচ্ছে এনথালপির পরিবর্তন বা চেঞ্জ ইন এনথালপি। আচ্ছা, এই ডেল হচ্ছে বড় হাতের ডেল, এর পরিবর্তে ছোট হাতের ডেলও লিখতে পারি। আচ্ছা, আমরা তারপরে দেখছিলাম যে ডেল এইচ এর যে ভ্যালু পাইছিলাম সেটা পাইছিলাম হচ্ছে কিউপি পাইছিলাম। অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসারে যদি এনথালপি পরিবর্তন হয় তাহলে কিউ পরিমাণ হিট অ্যাবজর্ব করলো বা ইভলভ করলে সেটা তখন সেই মেজারটাই হবে তার হচ্ছে এনথালপির পরিমাণ। এখন যদি খুব সামান্য পরিমাণে তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা দেখাইছিলাম যে আসলে সেটা হবে হচ্ছে dQ। ডি মানে সামান্য পরিবর্তন, কিউ মানে এনথালপি। ডি মানে সামান্য পরিবর্তন, কিউ মানে হচ্ছে হিট। মানে আলটিমেটলি ডেল এইচ সমান আসছিল হচ্ছে dQ, মানে সামান্য পরিমাণে হিটের পরিবর্তন। আর ডেল ইর পরিবর্তে তো আমরা ডিই লিখতেই পারি, আর পি ডেল ভি
ডেল এর পরিবর্তে আমরা সব জায়গায় ডি ইউজ করতে পারি, ছোট হাতের ডি। এর মানেও ডিফারেন্স, একই, ডিফারেন্সিয়েশনই বোঝায়। তো আলটিমেটলি তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসবে, যে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিই প্লাস পি ডেল ভি, এটা আসবে। এখন এই ইকুয়েশনের সবাইকে যদি আমরা ডিটি দিয়ে ভাগ দিই তাহলে কি হবে, ইকুয়েশনের সবাইকে যদি ডিটি দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে সব জায়গায় ডিটি আসবে, যেমন এখানে ডিটি আসলো, এটারও ডিটি আসবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন যে ডিকিউ বাই ডিটি এই জিনিসটাকে আমরা কি প্রকাশ করছিলাম কিছুক্ষণ আগে, ডিকিউ বাই ডিটি সমান সমান আমরা দেখলাম যে মোলার হেড ক্যাপাসিটি। সুতরাং ডিকিউ বাই ডিটির পরিবর্তে আমরা সি বসাইতে পারি। আর যেহেতু এটা কনস্ট্যান্ট ভলিউমে আছে, সুতরাং এই সির সাথে একটা ভি সাবস্ক্রিপ্ট হিসেবে উল্লেখ করা হতে পারে যে এর মোলার হেড ক্যাপাসিটি চেঞ্জ হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে। এখন বাকি থাকলে হচ্ছে যে কনস্ট্যান্ট ভলিউম। কনস্ট্যান্ট ভলিউম শব্দটার অর্থ হচ্ছে যে ভলিউমের কোনো পরিবর্তন হবে না, মানে ডি যেই চিহ্নটা ছিল যে ভলিউম পরিবর্তন সেটা হবে না। তোমরা ডিভি সমান সমান 0 হবে। ডিভি সমান সমান 0 হলে আলটিমেটলি পি ডেল ভি যেটা সেটাও 0 হবে। পি ডেল ভি 0 হলে থাকবে হচ্ছে ডিই বাই ডিটি, এটা থাকবে। তাহলে আলটিমেটলি কি আসলো, যে সিভি কেন আসলো, কারণ এই যে ডিকিউ বাই ডিটি সমান সি, আর হচ্ছে এই ভি হচ্ছে সাবস্ক্রিপ্ট কনস্ট্যান্ট ভলিউমের জন্য, সমান সমান থাকলো হচ্ছে ডিই বাই ডিটি। এটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম, এবং এটাকে আমরা কথায় কি বলতেছি, the heat capacity at constant volume is defined as the rate of change of internal energy with temperature at constant volume. dE by dt হচ্ছে rate of change in internal energy with temperature, তাপমাত্রার সাপেক্ষে ইন্টারনাল এনার্জি কিরকম পরিবর্তন হয় তার যে হার সেটাকে dE by dt বলে। তাহলে মোলার হেড ক্যাপাসিটি কনস্ট্যান্ট ভলিউম এটা কি প্রকাশ করে, যে তাপমাত্রার সাথে ইন্টারনাল এনার্জির পরিবর্তনের হারকে প্রকাশ করে। এটা হচ্ছে মোলার হেড ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। এরপরে আমরা দেখব মোলার হেড ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, এটা আমরা এখন দেখব। এখন মোলার হেড ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তো মোলার হেড ক্যাপাসিটি কনস্ট্যান্ট প্রেসারকে আমরা নির্ণয় করার জন্য আগে কিছুক্ষণ আগে যে ইকুয়েশনটা দেখলাম সেই ইকুয়েশনটাকে আমরা আবার লিখব। যেমন আমাদের আগের ইকুয়েশনটা কি ছিল, ডিকিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু ডিই পি ডেল ভি, সেটাকে এখানে লিখলাম। তো আমরা জানি হচ্ছে ডিকিউ বাই ডিটি এটা আসলে ইন্ডিকেট করে কি, ইন্ডিকেট করে হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি। মোলার হিট ক্যাপাসিটিকে আমরা কি দিয়ে প্রকাশ করি, সি দিয়ে প্রকাশ করি। সুতরাং এর পরিবর্তে আমরা সি লিখলাম, আর ডান পাশে যা থাকলো সেটাকে সরাসরি এখানে লিখলাম। আর আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে ডিটি কে সবার নিচে ভাগ করে দিলাম। তো ডি এর নিচে একটা ডিটি যাবে, আর পি ডেল ভির নিচেও ডিটি থাকবে। তো এখানে তাই হয়েছে ডি বাই ডিটি পি ডেল ভি বাই ডিটি। আমরা জানি যে এনথালপি কি, এনথালপি হচ্ছে ইন্টারনাল এনার্জি প্লাস পিভি ওয়ার্কের যোগফল। এখন যদি সামান্য পরিমাণে এনথালপির পরিবর্তন হয় তাহলে সবার আগে একটা করে ডি আসবে, এটা তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম, সবার আগে ডি আসে। এখন বলা হচ্ছে যেটা, এটা যে ইকুয়েশনটা পাইলাম, সামান্য পরিমাণ যদি এনথালপি পরিবর্তন হয় তাহলে এরকম হবে ডিএইচ ইজ ইকুয়াল টু ডিই প্লাস ডিপি ডেল ভি। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কার সাপেক্ষে, তাপমাত্রার সাপেক্ষে এবং কনস্ট্যান্ট প্রেসারে, তাহলে কি আসবে, প্রত্যেকটা নিচে ডিটি আসবে, ডিএস এর নিচে ডিটি আসবে। আর এই পি দ্বারা কি ইন্ডিকেট করতেছে, কনস্ট্যান্ট প্রেসার। তাহলে ডিএস বাই ডিটি হলো ডিই বাই ডিটি কনস্ট্যান্ট প্রেসার, এবং যেহেতু কনস্ট্যান্ট প্রেসার সুতরাং পিটা বাইরে থাকবে, ডিফারেন্সিয়েশনের নিয়মে ডিভি বাই ডিটি হবে। আচ্ছা, এখন এখন এই যে এটা যেটা পাইলাম ডিই বাই ডিটি পি ডিভি বাই ডিটি, ডিই বাই ডিটি পি ডিভি বাই ডিটি, এটা আসলে কাকে প্রকাশ করে? আলটিমেটলি ডিই বাই ডিটি পি ডিভি বাই ডিটি এটা প্রকাশ করে হচ্ছে কনস্ট্যান্ট সি কে প্রকাশ করে, সি কে প্রকাশ করে। তার মানে এই জিনিসটা, এই যে এই জিনিসটাকে প্রকাশ করে। এই লাইন প্রথমে লিখছি 3 নম্বর ইকুয়েশনে, পরে এটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা যেটা পেলাম এটা আসলে আমাদের এই যে 3 নম্বর যে ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশনটাকেই রিপ্রেজেন্ট করে। আর 3 নম্বর ইকুয়েশনে আমরা দেখলাম যে 3 নম্বর ইকুয়েশনে এই অংশটুকুর ভ্যালু হচ্ছে কার সমান, এই অংশটুকুর ভ্যালু হচ্ছে সি এর সমান, মানে এটার মানে হচ্ছে সি। তার মানে আমরা এর পরিবর্তে আমরা এখন সি কে বসিয়ে দিতে পারবো, এটার পরিবর্তে আমরা সি বসিয়ে দিতে পারবো। এটার পরিবর্তে যদি আমরা এখন সি বসিয়ে দিই তাহলে এখানে আসবে হচ্ছে ডিএইচ বাই ডিটি ডিটি, এবং টোটালটা যেহেতু কনস্ট্যান্ট প্রেসারে সুতরাং এটার হোল ব্র্যাকেটের সাথে একটা পি আসবে, এবং টোটালটা সমান সমান কি আসবে, সি।
সি এর সাথে কি আসবে? একটা পি আসবে। তো এটাকে যদি একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সি পি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি বাই পি। অর্থাৎ তাহলে এখানে একটা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে হিট চেঞ্জের একটা কিছুক্ষণ আগে দেখছিলাম যে মোলার হেড ক্যাপাসিটি কনস্ট্যান্ট ভলিউমে কি প্রকাশ করে? চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি উইথ টেম্পারেচার। আর মোলার হেড ক্যাপাসিটির কনস্ট্যান্ট প্রেসার কি প্রকাশ করবে? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি উইথ টেম্পারেচার। তাহলে এটাকে আমরা সাজিয়ে বললে কি বলবো? হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ চেঞ্জ অফ এনথালপি উইথ টেম্পারেচার এট কনস্ট্যান্ট প্রেসার। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা সিস্টেমের এনথালপির পরিবর্তন তাপমাত্রার সাপেক্ষে কেমন হয় সেটাই হচ্ছে মোলার হেড ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার। আশা করি মোলার হেড ক্যাপাসিটির কনস্ট্যান্ট প্রেসার এবং কনস্ট্যান্ট ভলিউমে কেমন হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা একটা নতুন জিনিস দেখি। তো জুল থমসন ইফেক্ট একটা ইফেক্ট, সেই ইফেক্টে বলা হচ্ছে যদি একটা উচ্চ চাপে থাকা গ্যাস যখন উচ্চ চাপে থাকে তখন তার মধ্যে বন্ডিং তৈরি হয়, তাপমাত্রা একটু বাড়ে আর কি, সাইকেলকে পাম্প দেওয়ার সময় এটা আমরা বুঝতে পারি। তো উচ্চ চাপে থাকা একটা গ্যাসকে যদি সরু ছিদ্র পথে নিম্নচাপের একটা বড় এলাকায় প্রসারিত হওয়ার সুযোগ দেওয়া হয় তখন গ্যাসের তাপমাত্রা কমে যায়। তো কেন কমে? কারণ উচ্চচাপ থেকে নিম্নচাপের এলাকায় যখন এই গ্যাস মলিকুল গুলা চলে আসে তখন আগে তাদের ভিতরে এক ধরনের বন্ধন ছিল, আর এখন বড় জায়গায় প্রসারিত হওয়ার সময় সে বন্ধনটা ভেঙে যায়। তো বন্ধন ভাঙতে তো শক্তি লাগে, এটা আমরা জানি। তো যে শক্তিটা লাগে সেটা কে দেয়? এই শক্তিটা হচ্ছে তাদের ইন্টারনাল এনার্জি, সে শক্তিটা সাপ্লাই দেয়। তো যেহেতু ইন্টারনাল এনার্জি তাদেরকে শক্তিটা সাপ্লাই দেয়, ফলে ইন্টারনাল এনার্জির পরিমাণ কমে যায় এবং ওভারঅল এই অ্যাটম গুলা, যে গ্যাসের মলিকুল গুলা, সেগুলো হচ্ছে ঠান্ডা হয়ে যায়। During the expansion, the speed of the particles doesn't change, so the temperature remains the same. কিন্তু টেম্পারেচার পরিবর্তন হয় না। বাইরে থেকে মানে টেম্পারেচার সেখানে সাপ্লাই দেওয়া হয় না তাপ বন্ধন ভাঙার জন্য। কিন্তু ভিতরের এই টেম্পারেচারটা ভিতর থেকে আসে, অর্থাৎ এনার্জিটা ভিতর থেকে আসে। দ্যাট ইজ হোয়াই তাদের টেম্পারেচার কমে যায়। তো এই যে ফিনোমেনন, এই মতবাদটাকে বলা হয় হচ্ছে জুল থমসন ইফেক্ট। ডিউরিং দ্য এক্সপানশন, দ্য স্পিড অফ দ্য পার্টিকলস ডাজন্ট চেঞ্জ, সো দ্যাট টেম্পারেচার রিমেইনস দ্য সেম। মানে এখানে পার্টিকেলের স্পিডও কমে না এবং টেম্পারেচার বাইরে থেকে দেওয়া হয় না। কিন্তু ওভারঅল যেটা হয় সেটা হচ্ছে তাদের ভিতর থেকে এনার্জি যাওয়ার কারণে তাদের টেম্পারেচারটা কমে যায়। তো এরকম ভাবে উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে গ্যাস মলিকুলগুলোকে সরু ছিদ্রপথ দিয়ে যাওয়ার ফলে যে টেম্পারেচার কমানোর যে ঘটনাটা, এই ঘটনাটা প্রথম ব্যাখ্যা করেছিলেন জুল থমসন, পরে হচ্ছে কেলভিন ব্যাখ্যা করেছিলেন এবং তাদের নাম অনুসারে এটাকে বলা হয় জুল থমসন ইফেক্ট। তো চলেন আমরা জুল থমসন ইফেক্ট সম্পর্কে একটু জেনে নিই। কি বলা হচ্ছে? Joule and Thomson, later Lord Kelvin, showed that when a compressed gas is forced through a porous plug into a region of low pressure, there is a appreciable cooling. প্রথমে জুল, পরে থমসন এবং পরবর্তীতে লর্ড কেলভিন তারা দেখেছেন যে যদি উচ্চচাপের একটা গ্যাসকে একটা সরু ছিদ্রপথ দিয়ে বাধ্য করা হয় একটা বড় এলাকায় চলে যেতে, তো তাদের যেখানকার প্রেশার অনেক কম, তো উচ্চচাপ থেকে নিম্নচাপের এরকম বড় প্রশস্ত এলাকায় যাওয়ার পরে গ্যাসের মলিকুলগুলা তাপমাত্রা যথেষ্ট পরিমাণে কমে যায়। The phenomenon of producing lowering of temperature when a gas is made to expand adiabatically from a region of high pressure into a region of low pressure is known as Joule-Thomson effect or Joule-Kelvin effect. এই যে উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে সরু ছিদ্রপথ দিয়ে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস মলিকুলগুলার যাওয়ার পরে তাদের যেই তাপমাত্রা কমে যায়, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে জুল থমসন ইফেক্ট। যেমন প্রশ্ন হলো জুল থমসন ইফেক্ট কেন হয়? এর আগে আমি ব্যাখ্যা দিলাম যে তাদের ইন্টারনাল এনার্জি ব্যবহৃত হয়। তখন এখন আমরা দেখি, চলেন ইকুয়েশনের মাধ্যমে দেখে নিই যে কিভাবে ইন্টারনাল এনার্জিটা এখানে ব্যবহৃত হয়। তো এটাকে আমরা বলছিলাম কি অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস। তো যে গ্যাস মলিকুলটা এক্সপ্যান্ড করলো সরু ছিদ্রপথে বড় একটা জায়গায়, তো তার এই এক্সপ্যানশনের সময় কি হয়? তো এটাকে বলছে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। কেন বলছি? কারণ this is the process which is carried out in a vessel whose wall are perfectly insulated so that no heat can pass through them. So therefore it is called adiabatic. তো যেহেতু এই প্রসেসটা এমন একটা পাত্রের ভিতর করা হয় যার দেওয়ালটা চমৎকারভাবে ইনসুলেটেড করা এবং বাইরে থেকে কোনো পরিমাণ হিট সেখানে যেতে পারে না। ওই যে গ্যাস মলিকুলগুলো এক্সপ্যান্ড করলো, এক্সপ্যান্ড করার সময় যে শক্তি লাগলো সেটা তো বাইরে থেকে হিট সাপ্লাই করলে হতে পারতো, কিন্তু সেটা সম্ভব না কারণ এই গ্যাসের দেওয়ালটা, এই পাত্রের দেওয়ালটা এমন যে সেখানে কোনো হিট ট্রান্সফার করতে পারে না। সুতরাং এটাকে বলা হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। In such a process there is no heat exchange between a system and surrounding, এবং এইরকম অ্যাডিয়াবেটিক প্রসেসে সিস্টেম এবং সারাউন্ডিং এর মাঝখানে কোনো ধরনের হিটের আদান প্রদান হয় না এবং হিটের আদান প্রদান না হলে সেটাকে আমরা বলি Q is equal to 0।
এবং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অনুসারে ডেল ইজ ইকুয়াল টু কিউ মাইনাস ডাব্লু এবং কিউ সমান সমান 0 মানে ডেল ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লু। আর মাইনাস চিহ্ন থাকা মানে কি বোঝায়? যে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম মানে এই যে কাজটা হয়েছে সিস্টেম কর্তৃক হয়েছে, গ্যাসের মলিকুলের নিজেরা এই কাজটা সংঘটিত করেছে। আর কাজ করতে হলে নিশ্চয়ই শক্তি লাগবে, শক্তি তো বাইরে থেকে আসেনি, শক্তিটা কই থেকে আসলো? তাদের নিজস্ব যে শক্তিটা অর্থাৎ ইন্টারনাল এনার্জি সেটা হচ্ছে এই কাজ করতে ব্যয় হয়েছে। যেহেতু তাদের শক্তিটা ব্যয় হয়ে গেছে সুতরাং তাদের তাপমাত্রা কমে গেছে। Since the work is done at the expense of internal energy, the internal energy decreases and the temperature falls. যেহেতু এই কাজটা করার সময় তাদের ইন্টারনাল এনার্জি গুলো ক্ষয় হয়ে যায় বা শক্তিগুলো ব্যয়িত হয়, সুতরাং ইন্টারনাল এনার্জি কমে যায় এবং আলটিমেটলি টেম্পারেচার কমে যায়। এটাই হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপেনশন অফ গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার কমার হচ্ছে ব্যাখ্যা। আশা করি বুঝতে পেরেছেন জুল থমসন ইফেক্ট কাকে বলে এবং কিভাবে এর তাপমাত্রা কমে। তো আজকে আমাদের এ পর্যন্তই। থ্যাংকস টু অল ফর জয়নিং দ্য ক্লাস। হ্যাভ এ নাইস ডে।